আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেশ প্রবাসে যারা আছেন সবাই কেমন আছেন জানাবেন। আমার কথাগুলো কি শোনা যায় কিনা একটু ক্লিয়ার করব। অনেকদিন পরে লাইভে আসছি, কারণ আমাদের প্রতিবাদ করাটাই ছিল আমাদের মূল লক্ষ্য, তারপর ন্যায়ের পক্ষে। ইদানিং আমরা ফেসবুক লাইভ করলে পেজের রিচ একদম কমে গেছে। আগে আওয়ামী লীগ সরকার পেজের মধ্যে রিপোর্ট দিত, বড় বড় 5টা পেজ নষ্ট করে দিয়েছিল। এখন বর্তমান অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা যারা আইসিটি ডিপার্টমেন্টের তথ্য উপদেষ্টা যারা আছে তাদের নিয়ন্ত্রণে আমাদের ফেসবুক চলে। ডাটা সেন্টার যেগুলো তাদের নিয়ন্ত্রণে তারাই করে। আমরা আসি বিপদে। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেও ঝামেলা, এই নাগরিক পার্টির সদস্য তো তারা, আমরা তাদেরকে ছাত্র উপদেষ্টা যারা আছে তারা তো নাগরিক পার্টির লোক, তাদের বিরুদ্ধে কথা বললে আমাদের পেজের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আমি আরও 1.5 মাস আগে তখনই বলেছিলাম যে বাংলাদেশে আসলে কি সত্যি নির্বাচন হবে কিনা প্রশ্ন ছিল। যখনই অন্তর্বর্তী সরকার প্রথমত ইউনূস সাহেব বলেছেন যে ফেব্রুয়ারিতে ফার্স্ট উইক ওনারা নির্বাচন দেবেন, তখন কিন্তু আমার একটা মনের ভিতরে সন্দেহ থাকে। আমি একটু সন্দেহ করি, কারণ দেশের পরিস্থিতি, যারা রাজনৈতিক নেতাদের লোভ লালসা থাকে তাদের কথা বিশ্বাস করতে নাই। কারণ আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর আমরা একটা নিরপেক্ষ সরকার চেয়েছি, নিরপেক্ষ নির্বাচন চেয়েছি, 17টা বৎসর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছি। কিন্তু আওয়ামী লীগ সরকার জনগণকে কিন্তু সেভাবে আমাদেরকে বঞ্চিত করেছে, আমাদের কথা শুনে নাই। তো ভাবলাম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসছেন, উনি সাথে সাথে নির্বাচন দিয়ে দেশের জনগণকে একটি গণতন্ত্র দেশ উপহার দিবেন, জবাবদিহিতার সরকার উপহার দিবেন। কিন্তু দেখলাম উনিও রাষ্ট্র পরিচালনা করার জন্য ওনারও অনেক আগ্রহ। আর যেসব উপদেষ্টারা রাষ্ট্র ক্ষমতায় আসছেন অন্তর্বর্তী সরকারে, তারাও ক্ষমতা ছাড়তে চান না। তাদেরকে নাকি জনগণ 5 বছর 10 বছর থাকতে চায়। এখন কিন্তু সেই ডায়লগ নাই। প্রথম কিন্তু ডায়লগ ছিল যখন মানুষ নির্বাচন নিয়ে ভাবত অন্তর্বর্তী সরকার কেন এতদিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায়। কিন্তু এখন আপনারা বুঝতে পারেন, আমি জানি না এখানে যারা লাইভ দেখেছেন তারা কতটুকু দেশের ভিতর নিয়ে কাজ করেছে। হ্যাঁ, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, কিন্তু আবার নাও হতে পারে। আমি এখন বলেছিলাম এই বাংলাদেশে যাদের রাষ্ট্র ক্ষমতার লোভ আছে, দেখবে যে তারা টিকে থাকার জন্য নির্বাচন আগে যে কোনো একটা ভয়ঙ্কর দেশের পরিস্থিতি তৈরি হবে, ওই মুহূর্তে নির্বাচন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আগে দেশ ঠিক করতে হবে। তখন ওই যে নাগরিক পার্টি যারা ছিল, ছাত্র সমন্বয়করা, তারা ওই কথাই বলবে। আমরা তো আগেই বলেছি দেশের সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব না। ওই সংস্কারটাই কিন্তু তারা বেছে নিতে পারে, বাট শিওর না। আমি আমার লাইভ যখন বলি তখন এটা বাস্তব হওয়ার সম্ভাবনাও আছে, নাও থাকতে পারে। এটা ডিসপোজাল দেশের জনগণ এবং দেশের সরকার বুঝবে, যারা আমার লাইভগুলো দেখবে। তো আজ পর্যন্ত যতগুলো কথা বলেছি ততগুলো কথাই স্পষ্ট এবং সত্য প্রমাণিত হয়েছে। কারণ আমরা ফেসবুক থেকে লাইভের টাকা ইনকাম করি না, পেজ থেকে 1 টাকা জীবনে ইনকাম করতে পারি নাই, মনিটাইজেশন হয় না। এই যে রিপোর্টের পর রিপোর্ট, কারণ আমরা সত্যের পক্ষে কথা বলি, কারণ আমাদের কিছু চাওয়া পাওয়ার নাই। আপনারা এখন অনুভব করতেছেন সামনে নির্বাচন, এখন পার্বত্য চট্টগ্রাম উইদাউট ইস্যু, আগুন জ্বলতেছে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা শুরু হয়ে গেছে। এটাও কিন্তু একটা দেশের ভালো লক্ষণ না। কারণ এখন বাংলাদেশের সেনাবাহিনীরা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামে প্রায় আরো 250 সেনা ক্যাম্প প্রতিষ্ঠা করার জন্য। আমার প্রশ্ন এটা নিয়েও কিন্তু আমি একবার প্রতিবাদ করেছিলাম আওয়ামী লীগ সরকারের সময়। তারা ম্যাক্সিমাম ক্যাম্পগুলো তারা উদ্ধার করে দিছে। তো পার্বত্য চট্টগ্রামের মানুষের নিরাপত্তা, আমরা যারা ওইখানে উপজাতি আছে, পাহাড়ি আছে বা আদিবাসী আছে, যারা বাঙালি আছে, সবার নিরাপত্তা ওইখানে দরকার। কারণ এখানে যারা সন্ত্রাসী বসবাস করে, কুকুচিন নামে আরও কিছু সন্ত্রাসী গোষ্ঠী আছে, তারা পাহাড়কে অস্থিরতা বানানোর চেষ্টা নিয়মিত থাকে। তাহলে ওইখানে আমাদের সেনা ক্যাম্প না বাড়িয়ে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার কেন সেনা ক্যাম্প সরাইছে, এটা অবশ্যই ভারতের এখানে হাত ছিল। কারণ বাংলাদেশকে একটা অস্থিরতার জায়গা ওইখানে একটা করার সুযোগ, কারণ সেনা ক্যাম্প যত কম থাকবে তাদের আধিপত্য তত বিস্তার হবে। এটাই কিন্তু আজকে প্রমাণিত হলো। এখন কিন্তু সেনাবাহিনী চাচ্ছে ওইখানে আরো 250 ক্যাম্প আমি বলি যে 250 ক্যাম্প না, ওইখানে আরো 500 ক্যাম্প। বাংলাদেশের 1/2 অংশ 3 ভাগের 1 ভাগ ফোর্স পার্বত্য চট্টগ্রামে রাখা উচিত। কারণ এটা বাংলাদেশের একটা সার্বভৌমত্বের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এবং পাহাড়ি অঞ্চল না থাকলে একটা দেশের একটা সৌন্দর্য এবং একটা ওজন থাকে না। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলটা একটা দেশের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এখন যে কথাগুলো আমি বলতে চাচ্ছি, যে আমরা পূর্বে যেগুলো কথা বলি, যারা জানে তারা কিন্তু লাইভগুলো শেয়ার করে। এই পর্যন্ত 17 বছর কিন্তু আমরা আন্দোলন সংগ্রামে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করেছি। আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আমাদের প্রবাসী 1.5 কোটি প্রবাসীরা ছিল, হাতে গোনা কয়েকজন লোক প্রবাসী থেকে বিদেশে বসে আওয়ামী লীগের জনগণের বিরুদ্ধে যারা যে অবস্থান নিয়েছিল, এই প্রবাসীরা কিন্তু সেখানে প্রতিবাদ রুখে দাঁড়াচ্ছিল, তার মধ্যে আমরা অন্যতম ছিলাম। তো এখন কথা হচ্ছে
বাংলাদেশে আগামীতে নির্বাচন সত্যি কি বাংলাদেশে নির্বাচন হবে কিনা। আর কেউ যদি লাইভে জয়েন করতে চান তাহলে কিন্তু আপনারা একটু রিকোয়েস্ট পাঠাবেন, আমি আপনাদের সাথে আড্ডা দিব, এটাই আমাদের মূল কথা ছিল। কেউ যখন জয়েন করতে চাচ্ছেন না বা কেউ রিকোয়েস্ট পাঠান নাই, সেই ফাঁকে আমি আমার কথাগুলো কন্টিনিউ বলে যেতে চাই। আর আপনারা সবাই লাইভটা একটু শেয়ার দিবেন। এই দেখেন এখানে 1,14,000 ফলোয়ার মাত্র আছে 65 জন, বাকি লোক কোথায়? মানে রিচগুলো কমাই দিচ্ছে। কারণ আমাদের যারা টিকটক করে নাচ গান করে দেখবেন তাদের ভিউজ হয় লাখ মিলিয়ন। আমাদের কেন হবে না? কারণ আমরা রাষ্ট্র নিয়ে ভাবি, দেশের মানুষের নিয়ে ভাবি। এই যে তত্ত্বাবধায়ক সরকার, যারা অন্তর্বর্তী সরকার আছে, হাতে গোনা দুই একটা উপদেষ্টা ছাড়া প্রত্যেকটা উপদেষ্টা লোভী, টাকার বিনিময়ে তারা কাজ করতেছে। এই যে নাগরিক পার্টি দেখবেন এখন তারা সমস্ত এসআই থেকে থানার এসআই থেকে শুরু করে একদম যত প্রশাসনের দপ্তর আছে, এসপি, ডিসি, টিউনো, ম্যাজিস্ট্রেট, যত জজ, ব্যারিস্টার, যত কিছু আছে, সচিব লেভেল, ডিসি লেভেল, যত যেখানে বিভিন্ন দপ্তরের চেয়ারম্যান বসানো, তাদের মোটামুটি 90% কাজ কিন্তু শেষ। তারা বসাই দিয়েছে যার যার মতো করে। জামাত ইসলাম, নাগরিক পার্টি যার যার মতো করে বসিয়ে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছে। এখন যদি বলেন যে ভাই জামাত ইসলামের বিরুদ্ধে বলবেন, জামাত ইসলাম কোনো আল্লাহর নবীর বংশধর না, তারা নবীর কোনো পয়গম্বর না যে তারা মিথ্যা কথা বলবে না, তাদের ক্ষমতা যাওয়ার লোভ নাই। যেখানে এত বছর যাবৎ জামাত ইসলাম কোনোদিন একক ক্ষমতা যাওয়ার চেষ্টা করে নাই, এখন যেন করতেছে, কারণ তাদের কাছে এখন টাকা আছে। তারা এই জন্য পিয়ার নির্বাচন চায়। কারণ প্রতিটা ভোট যদি জনগণের কাছে 2000 করে টাকাও দেয়, তারপরেও তাদের টাকা তারা ক্ষমতা আসার স্বপ্ন দেখতে পারে। কারণ পিয়ার নির্বাচন প্রতিটা ভোট গণনা হবে, কোনো প্রার্থীকে দেখে না, তার দলের মনোগ্রাম দেখে ভোট দিবে। আমি একটা ভোট দিলাম, আমার একটা ভোট প্লাস হলো, ওই হিসাব করে একটা এমপি তারা সিলেকশন করতে পারবে। কাকে সিলেকশন করবে এটা তাদের মন মতো ব্যাপার। আপনার এলাকায় আপনি ভোট দিলেন, তারা ওই সলিমুদ্দিনের জায়গায় কলিমুদ্দিন বসাই দিবে। আপনি মনে করেন আপনার বাড়ি রাজশাহী বাড়ি বা চট্টগ্রাম বাড়ি, ময়মনসিংহের লোক আপনাদের এলাকার এমপি হবে, এরকমই আর কি। তো এখন এই সিস্টেমটাই কিন্তু হচ্ছে। দেখবেন যখন তাদের 100%, যখন আপনার বিভিন্ন সরকারি দপ্তর, সেক্টর, সব জায়গায় প্রশাসনের বদলি রদবদল হয়ে যাবে, এগুলো কিন্তু ফ্রি না, টাকার বিনিময় 100 কোটি টাকা, 50 কোটি, 60 কোটি, 100 কোটি টাকা বিভিন্ন জায়গায় তারা এগুলো বসাচ্ছে। তাহলে সচিবদেরকে বাধ্যতামূলক পেনশন পাঠিয়ে দেবে, তাদেরও দরকার, তাদেরও বসার দরকার। বাস টাকার বিনিময়ে সবকিছু হচ্ছে। এটা হচ্ছে দেশের জন্য ভালো কিছু। তাহলে আওয়ামী লীগ সরকার কি অপরাধ করলো? আওয়ামী লীগ সরকার যে পথে হাঁটছে, আওয়ামী লীগ সরকার টাকার দুর্নীতি করছে, এই সরকার কি করতেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে তো আমরা খুব ভালো মনে করতাম। আমি প্রথম ফেসবুকে আমি বিদেশে বসে সর্বপ্রথম আমি লাইভে প্রতিবাদ করেছি যখন তত্ত্বাবধায়ক সরকারের নাম আসলো। ডক্টর মোহাম্মদ হুসাইন জিল্লুর, সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, আবার আপনার এই যে আরো কয়েকজনের নাম আসছিলেন, আবার এই যে বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কয়েকজনের নাম আসছিল। আমরা কিন্তু একজনের নাম বলেছিলাম, এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নাম ছিল না। আমরা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে স্যার আমরা তত্ত্বাবধায়ক সরকার মানি না। কিন্তু আজকে কি পেলাম? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি নিজেও কিন্তু পরিবারতন্ত্রের মধ্যে পড়ে গেছেন। আওয়ামী লীগ সরকার যেরকম পরিবারতন্ত্রের মাধ্যমে অর্থ ইনকাম করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও কিন্তু তার বিপরীতে যান নাই। ওনার ঠিকই ওই স্রোতেই কিন্তু হেঁটেছেন। বিশ্বাস না করলে আপনারা কিন্তু জানতে পারবেন, নোট করে রাখেন, এই ফেসবুকে নোট করে রাখেন, লিখে রাখেন, যেটা নোটে লিখে রাখলাম এই কথাগুলো। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পরিবারও এই দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে। বড় বড় উপদেষ্টারা যার যার পজিশনে লোক বসাচ্ছে। ছাত্র উপদেষ্টা দুজন আছে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, আপনার তথ্য উপদেষ্টা আছে মাহফুজ। তারা যার যার মতো করে পজিশনে, যার যার এলাকাতে এসপি, ডিসি, আপনার ওসি, দারোগা মারোগা যা আছে সব কিছু তারা সেট করে বসাচ্ছে। বিভাগীয় কমিশনার, আপনার সিটি কর্পোরেশনের প্রশাসন যারা আছে সব কিছু তারা সেটেল করে ফেলেছে। যখন তারা 100% ওকে হয়ে যাবে, তখন আপনারা নির্বাচন দিবেন। দিয়া কি করবেন? প্রশাসন তাদের পক্ষে কথা বলবে, আপনি জনগণের ভোটে আসতে পারবেন না। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আজকে হেডলাইনটা আপনারা বুঝতে পারছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কিন্তু যে কোনো মুহূর্তে ভারত হত্যা করতে চায় বা করতে পারে। কারণ ভারতের টার্গেট বাংলাদেশে কিন্তু শেখ মুজিবুর রহমান হয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু হয়েছিলেন ভারতের টার্গেটে। আজকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও যে তার বিপরীত তা নয়। কারণ ভারতে এই পূজা মণ্ডলে আপনারা দেখেছেন, সবাই দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে, অসুরের চরিত্রে, ওই যে আপনার দুর্গার পায়ের নিচে যে অসুর থাকে, যাকে বল্লম দিয়ে মারতেছে, এই অসুরের চরিত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের বডি ছবি বানিয়ে তাকে হত্যা করার একটা প্রতিচ্ছবি বানিয়েছে মন্দিরে পূজার মধ্যে। কিন্তু আমাদের দেশে একটা দুঃখ লাগলো যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস দেশের দায়িত্ব নিয়ে দেশের জনগণকে নিরাপত্তা রাখার চেষ্টা করছে, হিন্দু মুসলিম সবাইকে। কিন্তু বাংলাদেশের একটা হিন্দু আজকে পূজা চলতেছে, তাদের ধর্ম অনুষ্ঠান। আমাদের বাংলাদেশের অনেক বিভিন্ন দলের লোকেরা, আওয়ামী লীগ ছাড়া বিভিন্ন দলের লোকেরা তাদের পূজা মণ্ডল পাহারা দিচ্ছে, পুলিশ পাহারা দিচ্ছে, আনসার পাহারা দিচ্ছে, সেনাবাহিনী টহল দিচ্ছে। কিন্তু দুঃখ লাগলো অন্তর্বর্তী সরকারের প্রধান বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ছোট করার জন্য তারা অসুরের চরিত্র, ভারতের পূজা মণ্ডল তাদেরকে ছবি দিয়ে তারা পূজা করতেছে। বাংলাদেশের একটা হিন্দুও সেটা নিয়ে একটা প্রতিবাদ করলো না। এটা আমাদের কাছে দুঃখজনক। আমাদের বাংলাদেশের হিন্দুরা কি বাংলাদেশের নাগরিক না? তারা কি আসলে কি ভারতের নাগরিক? এটা কি আমরা মনে করতে পারি?
এই ভুলটা যেন আমাদের ভুলই থাকে, যেন তারা ভারতের নাগরিক, এটা যেন ভুল হয়, সত্য যেন না হয়। আমরা চাই তারা বাংলাদেশের নাগরিক। আজকে কিন্তু ভারতের লোকগুলো তাদের নিয়ে পূজা নিরাপত্তা দিচ্ছে না, বাংলাদেশের নাগরিকরাই, বাংলাদেশের প্রশাসনরাই অর্থ দেশের টাকা খরচ করে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে সব দিক দিয়ে, যেন কোনো অশুভ শক্তি যেন তাদের পূজা মণ্ডপকে, তাদের ধর্মায়িত যেন বিঘ্নিত কেউ করতে না পারে, ক্ষতি না করতে পারে। এটা কিন্তু অন্তত যারা হিন্দু ছিল তারা কিন্তু এই বিষয়গুলো প্রতিবাদ করা উচিত ছিল। এখন যে বিষয়গুলো আসতেছে, এখন দেখেন দুর্নীতি কারা করে। এই যে আরেকজন বাইরে আছে জামাত শিবির দরকার, আপনারা ভালো করে দেখেন জামাত শিবির উপরে কি করতেছে আর ভিতরে কি করতেছে। আমি কিন্তু একবার প্রিভিয়াসে বলে দিয়েছি, দুর্নীতি কেউ আগে পিছে নাই, সবাই দুর্নীতির শীর্ষে। উপর দিয়ে একদম মানে সফি সালামত যা আছে আপনার হাদিস বলবেন, আর ভিতর দিয়ে আপনারা কি করতেছেন একবার বুকে হাত দিয়ে দেখেন, একবার বুকে হাত দিয়ে দেখেন জামাত ইসলাম তারা ভিতরে ভিতরে কি করতেছে জনগণের সাথে। শুধু অতটুকুই বললাম। নাগরিক পার্টি এবং জামাত, আমি আগেও বলেছি, বাংলাদেশের যত প্রশাসন রদবদল আছে সব তারা করতেছে। তাদের এই ক্ষমতা কে দিয়েছে? জামাত এবং এনসিপির, তাদের সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূসের ছত্রছায়া একটা এসপিডিসি পোস্টিং হতে পারে, একটা সচিবের প্রমোশন হতে পারে। জামাত ইসলাম বলে তার প্রমোশন হবে, হয়ে যাবে। তাকে পোস্টিং করতে হবে, হয়ে যাবে। তাকে চাকরি মানে চাকরি বৃদ্ধি করতে হবে, যার চাকরির মেয়াদ শেষ করে দিবে, যার কাকে বহিষ্কার করবে করে দিবে, কাকে চাকরি থেকে মানে অব্যাহতি দিবে, আপনার ওএসডিতে পাঠাবে, তারা করে দিবে। এটা কিন্তু অটোমেটিক হচ্ছে না, কেউ না কেউ করেছে। তাদের আওয়ামী লীগ যাদের সাপোর্ট ছিল তারা অটোমেটিক তাদেরকে আউট করা হচ্ছে। সামনে বিসিএস 44-45, বিসিএস এ প্রায় 700-800 বিসিএস ক্যাডার দুইটা দলে অন্তর্ভুক্ত করে নিয়ে গেছে, তারা পাশ করাই দিচ্ছে। এটি তাদের দলের জন্য আগামী 5-10-20 বছর পরে এরা অনেক হাইকমান্ডে চলে যাবে, তাদের জন্য কাজ করবে। মানে এই দল তাদেরকে সিলেকশন করে রাখছে। তাহলে আওয়ামী লীগের মধ্যে আমাদের অন্তর্বর্তী সরকারের মধ্যে পার্থক্য কি? অন্তর্বর্তী সরকার মানে সকল মানুষের জন্য নিরাপদ, কিন্তু সকল মানুষ কি সেই সুযোগ সুবিধা পাচ্ছে? টাকার লোক কি সবার কাজ করতেছে না? আপনি বলেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমেরিকা গেলেন, আজকে তাদের সফর সঙ্গী নাগরিক পার্টিকে নিলেন, জামাতকে নিলেন, বিএনপিকে নিলেন, যাতে ওনার একটা মাস্টার প্ল্যান আছে অন্যরকম, সেটা উনিই ভালো করে জানেন। এই সুযোগে নাগরিক পার্টিও রাষ্ট্রীয় একটা অতিথি হয়ে গেল, যাদের কোনো নিবন্ধন নাই তারাও কিন্তু হয়ে গেল রাষ্ট্রীয় আমেরিকা গেল। এখন তারা এই সরকার চলে গেল, তারা যে কোনো মুহূর্তে আমেরিকা, লন্ডন, কানাডা, ফ্রান্স, বিশ্বের যে কোনো রাষ্ট্রে যেতে পারবে। অন্যান্য দলের নেতা কর্মীরা এখন যেতে পারবে না, তাদের কিন্তু এই ধরনের পাসপোর্ট অথরিটি বা তাদের কাছে এরকম অ্যাক্সেস নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তাদেরকে দিয়ে দিয়েছে। বিএনপি না নিলে এটা অনেক ধরনের ইস্যু হতো, ওই জন্য বিএনপিকে নামে বিএনপিকে নিয়েছে, কিন্তু কাজ করতেছে জামাত এবং এনসিপির জন্য। কথাটা বিশ্বাস না হলে আমি আগেও বলেছি, লাইভটা আপনারা শেয়ার দিয়ে টাইমলাইনে লিখে দিয়ে কোনো একদিন ভাই বুঝবেন। আমি জামাতের বিপক্ষে বলছি না, কারণ তাদের কার্যক্রমগুলো তারা রং পথে যাচ্ছে, সেটাই বললাম। আর দয়া করে আপনারা যদি কেউ আসতে চান আড্ডা দেওয়ার জন্য, আপনারা আসেন, না কিছু কথা বলি, আপনাদের প্রশ্নগুলো আমার নেওয়ার দরকার। আরেকটা কথা হচ্ছে, এই দেখেন নাগরিক পার্টির দুর্নীতিগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, এরা শত কোটি না হাজার হাজার কোটি টাকা অলরেডি তাদের দান হয়ে গেছে। তাদের এক একটা, তারা যদি এমপি বলে না যে আবার নাসিরুদ্দিন পাটোয়ারি, সে আগেও একবার কয়েকবার বিতর্কিত করছে, এখন আবার মাঝখানে ঠান্ডা হয়ে গেছে, এখন আবার তারা মানে আবার ডাকতেছে। বিদেশ থেকে সফর দেওয়া আসার পরে, বিদেশে সফর দিয়ে আসার পরে তারা একটা শক্তি অর্জন করছে। আমি জানি না বিদেশে তারা কি জন্য গেছে না গেছে, কিছু টাকা পয়সা খরচ করছে নাকি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছে আমি জানি না, বা কোনো একটা তাদের একটা স্বার্থ ছিল বিদেশে একটা কিছু করার, এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে নিয়ে গেছে। আমাদেরকে জনগণকে যে আইওয়াসটা দেওয়ার কথা, যেভাবেই দেখ না কেন আমরা এটাই বুঝবো। কারণ অন্যান্য দলকে নিছে না, বাংলাদেশে হাই প্রোফাইল ব্যক্তি, রাজনৈতিক দল যারা আছে একদম হাই প্রোফাইল, তাদেরকে নেয় নাই রাষ্ট্রীয় সফরে। কিন্তু ওদেরকে নেওয়ার কারণ কি? কিছু একটা অবশ্যই আছে, এটা আপনারা বুঝলেন, বুঝেন না বুঝলে এটা আমাদের কথা বলে দিলাম। এই দেখেন কিছুদিন আগে ছাত্র সমন্বয়ক চাঁদাবাজি করতে যে গণদুলাই খাইলো, ধরা খাইলো, আবার তাকে ছুটানোর জন্য হান্নান মাসুদ, বাংলাদেশের একমাত্র জাতীয় নেতা, নোয়াখালী বাড়ি না জানি কোথায়, হান্নান মাসুদ একমাত্র জাতীয় নেতা এনসিপির, সে নিজেকে বলে আমরা জাতীয় নেতা। তো উনি দেখলাম মুস্কেলা কি জানে বলে, এটা জিম্মাদার হইয়া মুসলেকা দিয়ে ওনাকে ছুটাই নিয়ে আসছে। আবার গতকালকে আবার সেনাবাহিনীর হাতে আটক, আবার চাঁদাবাজি করতে গেছে এনসিপি, চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাইছে। এখন আবার মুসলেকা দিবেন না? আওয়ামী লীগও তো চাঁদাবাজি করলে আওয়ামী লীগ যায় সেটা ছুটাইতো না, তারা বৃত্তে প্রকাশ করতো না, ঠিকই করে নিত, পুলিশ সাইড দিত। কিন্তু আমার কথা হান্নান মাসুদের মতো একজন ব্যক্তির কথা পুলিশ মুসলেকা দিয়ে আসামিকে ছেড়ে দেয়, তাহলে আমাদের প্রশাসনকে নিয়ে আমাদের কি সন্দেহ হয় না যে সেই প্রশাসনকে নাগরিক পার্টির সদস্যরাই তাদেরকে ওখানে বসিয়েছে? তাহলে সে তো রাষ্ট্রীয় কোনো ব্যক্তি না, এমপি মন্ত্রী না, এবং দলের কোনো প্রধান না, তার অন্তর্ভুক্ত মানে নিবন্ধন ছাড়া একটা দল। তাহলে আপনি চিন্তা করে দেখেন, বিপি নূর একটা জনপ্রিয়তা, বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা একজন নেতা কিন্তু হয়েছিল বিপি নূরে। সে কিন্তু অনেক অত্যাচার নিপীড়িত হয়েছে, সে কিন্তু অনেক নেতাকর্মীর গ্রেপ্তার করেছে, তাকে কিন্তু ছুটানোর জন্য গেছে, পারে নাই। কিন্তু হান্নান মাসুদের মতো একজন আমরা 5ই আগস্টের সময় আমরা দেখি নাই। সত্য কথা, আমরা তাদেরকে চিন্তাবে না। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করছি, সার্জিস ছিল,
নাহিদ ছিল, তারপরে ওই যে আপনার আসিফ মাহমুদ ছিল, এরকম হাসনাত আবদুল্লাহ ছিল, 4 জন। আমরা তাদের পক্ষে প্রতিবাদ করছি তাদেরকে যেন কোনো ক্ষয়ক্ষতি না করা হয়। কিন্তু তারা আগে আওয়ামী লীগ করতো, কিন্তু এখনও যে তাদের আচরণবিধিগুলো কিছু সন্দেহজনক। অলরেডি শেখ হাসিনাও ভারত থেকে বলেছে তারা তো আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, তারা অন্যায় ছাত্রলীগ করে ছাত্রলীগের বদনাম করতো। আজকে এই প্রমাণ করছে তার বিচার শেখ হাসিনা নাকি করবে। এখন মনে হয় শেখ হাসিনাকে তারা ভয় পাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একদিকে তাদের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো, এদিকে আবার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা নাই, আওয়ামী লীগের রাজনীতি বাতিল করা নাই, যে কোনো মতো আওয়ামী লীগ রাজনীতি করতে পারে এরকম একটা ইঙ্গিত দিয়ে রাখছে। আমার কথা হলো আওয়ামী লীগের রাজনীতি বাদ দিবেন কেন? যে দেশের জনগণ রাজনীতি গণতন্ত্র উদ্ধার করার জন্য দেশের জনগণ রায় দিবে, কে রাজনীতি করবে? আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায়, আওয়ামী লীগ 17 বছর যে অপরাধ করেছে, যত মানুষকে তারা খুন গুণ হত্যা এবং দর্শনের পর দর্শন করেছে, তাদেরকে আপনি আইনের আওতায় আনেন এবং যারা দর্শন করেছে তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ড দেন। তারপরে যদি কোনো ভালো মানুষ থাকে তারপরে আওয়ামী লীগ রাজনীতি করবে, জনগণের রায় এটা। আওয়ামী লীগ রাজনীতি কোনো সমস্যা কি? সমস্ত দলের মধ্যে ভালো কর্মী আছে, ভালো মন্দ আছে। আওয়ামী লীগ যারা অপরাধ করছে তাদেরকে ক্রস ফায়ার করেন, কারণ তারাও মানুষকে হত্যা করেছে, মৃত্যুর হত্যার পরিবর্তে হত্যা করেন, দর্শন করেছে তাদেরকে ফাঁসি দেন। যারা মানুষকে খুন করেছে, গুম করেছে, পরিবার ছাড়া করেছে, কত অসহায় মানুষকে তারা ধ্বংস করেছে, তাদেরকে সাজা দেন, কঠিন সাজা দেন। কিন্তু আজকে বাংলাদেশে কি ধরনের রাজনীতি চলছে? এখন একবার আওয়ামী লীগ ভারত থেকে প্রচার করতেছে, ডক্টর ইউনূসকে অসুর বানাচ্ছে, পূজা মণ্ডলে তাদেরকে মানে হত্যা করার একটা ইঙ্গিত দিচ্ছে। তার মানে বোঝা গেল ডক্টর ইউনূস কি নেক্সট টার্গেট? ভারতের রয়ের বা ভারতের হাতে ডক্টর ইউনূস হত্যা হতে পারে। এই বিষয়ে আমাদের কিন্তু ভাবার বিষয়। ভারত যেগুলো করতেছে, ভারত সরকার কিন্তু এগুলো প্রতিবাদ করে নাই। যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের মূর্তি বানিয়ে তারা অসুরের চরিত্রে দুর্গাপূজা করতেছে, ভারত সরকার কিন্তু এগুলো প্রতিবাদ করে নাই, তারা কিন্তু সমর্থন দিয়েছে। এই বিষয়গুলো বাংলাদেশের মানুষকে ভাবতে হবে, বাংলাদেশের সরকারকে ভাবতে হবে, প্রশাসনকে ভাবতে হবে, সার্বভৌমত্ব রক্ষাকারী সেনা ও বিমান বাহিনী ভাবতে হবে যে ভারত আমাদের কোন দিকে আমাদেরকে টার্গেট করতে চাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়কে উস্কানি দিয়ে বাংলাদেশকে কি বার্তা দিতে চাচ্ছে? আগামী নির্বাচন শুধু পার্বত্য চট্টগ্রাম ইস্যুবন্দী থাকবে, নাকি বাংলাদেশে আরও কোনো জেলাতে এরকম বড় ধরনের ইস্যু তৈরি হতে পারে, দাঙ্গা হতে পারে, সাম্প্রতিক দাঙ্গা হতে পারে, ধর্ম দাঙ্গা হতে পারে? বাংলাদেশে এখন নির্বাচন দেওয়া যাবে না, কারণ বাংলাদেশ নির্বাচন দিলে এই পরিস্থিতি টিকানো যাবে না, অন্তর্বর্তী সরকার থাকবে। এরকম একটা পরিস্থিতি থাকবে যে আগে মানুষ যেরকম চেয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর 10 বছর দেখতে চাই, এরা কিন্তু এখন বলে না। এখন যখন নির্বাচন মানুষ চাচ্ছে, এখন কিন্তু যে কোনো একটা ইস্যু আসতে পারে। এই জন্য সবারই এখন বিদেশে সফর যাওয়া দরকার। যার যার ক্ষমতা কিছু আছে, যারা দুর্নীতি করছে, দুর্নীতি অবশ্যই করছে, বেরিয়ে যাবে। আওয়ামী লীগ যখন দুর্নীতি করছে মানুষ টের পাইছে না? অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছে তারা যদি দুর্নীতি করে, এগুলো কি মানুষ টের পাবে না, জানবে না? আজও কালো বের হবে না? বের হবে। এখন হয়তো সাহস পাচ্ছে না, বলতেছে না, কিন্তু বলে ফেলবে। এই জন্য যারা দেশ বিদেশ যাবে, আমরা মনে করি তারা গুপ্ত দল বিদেশে ব্যাংকে বা কোনো মিডিয়ার মাধ্যমে ওইখানে রাখতে গেছে, কন্ট্রাক্ট করতে গেছে, খোঁজখবর রাখতে গেছে। তাই না হলে সাধারণ জনগণ বিদেশ যেতে পারে না। আর যারা ডাল ভাত খায় ক্যান্টিনে রাজনীতি মানে পড়াশোনা করতো, তারা আমেরিকা, ফ্রান্স, জার্মান, লন্ডন, চায়না বড় বড় রাষ্ট্রে তারা ঘুরতে পারে, ভিসা পেয়ে যায়। এই বিষয়গুলো আমাদের দরকার, জানাগুলো দরকার। কারণ দেশটা আমার, যে অর্থগুলো পাচার হবে সেটা আমার রাষ্ট্রের টাকা, আপনার টাকা, সকলের টাকা, দেশের নাগরিকের টাকা। এই টাকা খাবে কিন্তু হজম করতে দিব না, সেটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা করবো। কিন্তু এই টিমগুলো দৌড়ার জন্য কিন্তু আমি কাজ করছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা এগুলো জানতে পারবেন, দেখতে পারবেন কারা কারা এসপি পোস্টিংয়ের জন্য টাকা নিয়েছে, ডিসি পোস্টিংয়ের জন্য টাকা নিয়েছে, সচিবের প্রমোশন, সচিবের দপ্তর, এই দপ্তর সেই দপ্তর, এগুলো কিন্তু সব বের হবে। আমি কিন্তু সাংবাদিক ইলিয়াসের মতো না, সে ওই যে আপনার সাংবাদিক ওই যে আপনার পিনাকি ভট্টাচার্য না মতো না। আমি একদম ডাইরেক্ট কথা বলি। আমি বিএনপির সাপোর্ট, আমি কোনো বিএনপির পদে নাই। বিএনপিকে পছন্দ করি শহীদ জিয়ার মতো আদর্শবান নেতার মতো। ওনার ব্যক্তিত্ব যদি আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, তাহলে আপনারা কোনো রাজনৈতিক নেতাকে আপনাদের চোখে লাগবে না। এই একটা ব্যক্তি দেশের জনগণের কথা ভাবতো, দেশের কথা ভাবতো, কোনো রাষ্ট্রের কাছে বাংলাদেশকে ছোট করে নাই, বাঘের বাচ্চার মতো কাজ করে গেছে। কোনোদিন কোনো যুদ্ধ সে মানে পরাজিত ছিল না, যুদ্ধে মানে বিজয়ী হয়েছিল। ক্ষমতার প্রতি তার কোনো লোভ ছিল না। এমন একটা ব্যক্তিকে যারা অপছন্দ করবে, আমি মনে করি তারা ইতিহাস জানে না। ইতিহাস জানলে তাহলে জিনিসটা আরো সুন্দর হতো। তো যাকে এই বিষয়ে না, তো বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে সত্যি নির্বাচন হবে কিনা একবার আপনারা ভেবে দেখুন। বাংলাদেশে যেন কোনো ধরনের ইস্যু যেন না হয়। আমি সকলকেই বলবো, ভাই আপনারা সন্ত্রাস এগুলো রাজত্ব কায়েম ছেড়ে দিন। তো ছোট ছোট চাঁদাবাজি করে দেশের মানুষের কাছে আর ছোট হবেন না। এদিক দিয়ে একটা দল ছোট ছোট চাঁদাবাজ, ওই যে সিএনজি স্টেশন, আপনার বাস স্টেশন, ওই যে পুরসভার ট্যাক্স উঠাচ্ছেন রিসিপ্ট দিয়ে, এটাকে ইস্যু বানাচ্ছে চাঁদা, আপনারা এটা নিয়ে পড়ে আছেন। আর কিছু দল বড় বড় বাংলাদেশের যত দপ্তর সেক্টর আছে, প্রশাসন সব রদবদল করে বৈশা লুড্ডু খালি দাবার চাল চালবে, আর আপনারা বৈশা মুড়ি খাবেন। তো এই জন্যই যারা বড় বড় দপ্তর চেঞ্জ করতেছে তারা কিন্তু সরকারের পরামর্শ ছাড়া, সরকারের অনুমতি ছাড়া কিন্তু করতেছে না। হয়তো আমরা জনগণ জানি না, বুঝি না, আমরা যে একটা ব্যাককল বুকা আমরা জানি না। কিন্তু আমরা যারা আমাদের মতো একটু অল্প কিছু কথা বলতে পারি, তারা আপনাদের কাছে তথ্যগুলো পৌঁছাইয়ে দিই। কিন্তু কথাটা মনে রাখবেন ভাই, যারা আমাদের প্রবাসীরা
সরব আওয়ামী লীগের সময় যে প্রতিবাদ করেছে, যারা লাইক কমেন্ট শেয়ার করেছে, যারা আমাদেরকে স্টার দিয়েছেন, অনুপ্রেরণা জাগিয়েছেন, আমি আজ পর্যন্ত একটা টাকাও আমি ফেসবুকতে পাই নাই। এই যে একটা ভাই আমাকে স্টার দিয়েছেন, সম্ভবত $1 একটা অংশ, কিন্তু এগুলো আমি পাই না কোনো সময়। বেশি বেশি দিলে হয়তো পাইতাম, কিন্তু পাই না। তো যাক, আপনারা আমাকে, আমি যখন কাতারে জেল খেটেছি, কোটি টাকা খরচ হয়েছে, আপনারা বিদেশ থেকে আমাকে অনেকেই সহযোগিতা করেছেন, তার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা, আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমরা কথা বলার একটা সাহস পাচ্ছি। যেসব প্রবাসীরা আওয়ামী লীগ সরকারের সময় 17 বছর যে প্রতিবাদ করেছে, তারা একটি দলকে চেয়েছেন, তখন বিএনপি শতকরা 95% লোক বিএনপি আছে। তো এই বিএনপি দল আসলে দেশের মানুষের জন্য এই 17 বছর তারা কষ্ট করেছে। 17 বছর তাদের হাজার হাজার মানুষ নিহত হয়েছে আওয়ামী লীগের হাতে। 70-80 লক্ষ লোক মামলা ছিল, 2-3 লক্ষ লোক সবসময় জেলেই ছিল এই বিএনপি। কেউ লোক বাড়িতে ঘুমাতে পারেনি, আপনারা সকলেই জানেন, সকলেই গেছেন। এখন আওয়ামী লীগের জন্য যারা মায়াকান্ডা করতেছেন যে ভবিষ্যতে যে বিএনপি কি করছে, আওয়ামী লীগ কি করবে, বা আওয়ামী লীগ আবার ভবিষ্যতে কি করবে, এগুলো একটু মাথায় রাখবেন। আমরা বাঙালি জাতি কি জানেন, এই যে আওয়ামী লীগের যে এত মানুষকে হত্যা করলো, 17 বছর মানুষ যে অশান্তিতে ছিল, সেগুলো কিন্তু 2 দিন পরে আমরা ভুলে যাব। যাদের টাকা আছে তাদেরকে বলবো, ভাই মিছিলে আসেন, এই যে 1000 টাকা নেন, ওই 1000 টাকায় আমাদের বাঙালি জাতি দেখবে, 500 টাকা দেখবে, একবেলা খাবার টাকা দেখবে, বিরিয়ানির প্যাকেট দেখবে। কিন্তু কারা কি অপরাধ করে দেশটাকে নৈরাজ্য বানিয়েছিল, এটা কিন্তু বাঙালি জাতি থাকে না, বুঝে না, এবং তারা মাথায় রাখে না। এই জন্য আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতেই পারে, কারণ বাঙালি জাতি এগুলো ভুলে যায়। তো যাক, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, আমার যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন, আপনারা ভালো কাজ করেন, এই কয়েকটা দিন দুর্নীতি আর করেন না। আমি অনুরোধ করবো, দুর্নীতি আর করেন না আপনারা। কারণ আপনারা যারা এগুলো করতেছেন, বিভিন্ন টাকা পয়সা নিচ্ছেন, বিভিন্ন দপ্তরে টাকার জন্য পাগল হয়ে গেছেন, সামনে নির্বাচন, তো এগুলো কিন্তু জনগণ একজন প্রকাশ করবে ভিডিও সহ আকারে, যে আপনারা কিভাবে টাকা নিয়েছেন, কিভাবে বিদেশে পাস করেছেন, কিভাবে নিয়েছেন। আমি কিন্তু ভাই দেখি নাই, কিন্তু আমরা অনুমান করে কথাগুলো বলছি, আর আমাদের অনুমানগুলো আজ পর্যন্ত মিথ্যা হয় নাই। যদি আমাদের কথা যদি মিথ্যা হতো, তাহলে আওয়ামী লীগ সরকার এবং আইনমন্ত্রী আনিসুল হক তারা সমন্বয়ে বাংলাদেশ দূতাবাস কাতারে নিযুক্ত রাষ্ট্রদূতের কাছে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আমাকে কাতারে গ্রেফতার করে বাংলাদেশে আনার প্রচেষ্টা করতো না, এবং কোথায় ক্রস ফায়ার করবে সেটাও তারা নির্ধারণ করে রেখেছিল। যদি আমার কথা যদি সত্য না হতো, যে আমি একটা পাগল, হিরো আলমের মতো পাগলামতি করি, কথা বলি, আর এই লোক তো পাগলের কথা কে বিশ্বাস করবে, তাহলে কিন্তু আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে বিদেশ থেকে আনার চেষ্টা করতো না। রাষ্ট্রদূত একটা ভ্যালু আছে, বাংলাদেশের সরকারের একটা প্রতিনিধিত্ব হচ্ছে এম্বাসি, যাকে বলে রাষ্ট্রদূত। সেখানের মাধ্যমে কাতারের প্রশাসনের সহযোগিতা আমাকে যখন গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসবে, তখন বুঝতে হবে যে আমাদের কথাগুলো ভ্যালু অনেক ওজন। তারপরেও ছিলাম একজন সাবেক সেনা সদস্য, আমাদের কথা তো বুকের পাটা আছে, সত্যের সাথে কথা বলি, কাউকে পরোয়া করে কথা বলি, যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। তো প্রিয় দেশের বাসীকে অনুরোধ করবো, আজকে অনেকদিন পরে লাইভে আসলাম। ভারত ডক্টর ইউনূসকে অসুর বানিয়েছে, পূজা মণ্ডলে তাকে অপমান করেছে, বাংলাদেশের হিন্দুরা এটা প্রতিবাদ করা উচিত ছিল। নির্বাচনের আগে পার্বত্য চট্টগ্রামে এই জন্য অস্থিরতা, এটা ভালো লক্ষণ নয়। এবং আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় অনেকগুলো সেনা ক্যাম্প উঠিয়ে নেওয়া হয়েছে, এখন আবার সেনা ক্যাম্প দিতে চাচ্ছে 250। আমি চাই এখানে 500 সেনা ক্যাম্প দেওয়া হোক বাংলাদেশে। আবারও বলছি, রিপিট, বাংলাদেশের 3/1 সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে থাকবে এবং শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। যারা পাহাড়ি আছে, আদিবাসী আছে, তারা আমাদের দেশের নাগরিক, তারা আমাদের দেশের সাথে আমাদের সাথে বাস করবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা একটা জাতি, দল বল নির্বিশেষে, জাতি বর্ণ নির্বিশেষে সকলে একটা দেশে বসবাস করার যোগ্য এবং থাকতে হবে, এরকমই একটা আমরা প্রত্যাশা করছি। আগামী যাতে সুন্দরভাবে একটি নির্বাচন হয়, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়, জনগণ যেন কঠোরভাবে সেটা মোকাবেলা করে। প্রত্যেকটা জনগণের উচিত আগামী নির্বাচন যদি সত্যি নির্বাচন হয়, বুথের মাঠের আশেপাশে যেন না থাকে, যে একটা ভোট দিলাম চলে গেলাম, না, 2 নাম্বারই করার সুযোগ কিন্তু সবাই নিবে, কারণ সবাই ডিসি কিন্তু একটা আপনার নমিনেশন পেপার দেখবে, নমিনেশন পেপার যাচাই বাছাই সব ডিসির হাতে থাকে। ডিসি যদি একটা পেপার, একটা বড় দলের ডিসির একটা পেপার যদি বাদ দিয়ে দেয়, সে আর নির্বাচন করতে পারবে না, ওই আবার কাগজপত্র ঠিক করতে করতে নির্বাচন শেষ। যারা নতুন দল আছে তারা কিন্তু বিজয়ী হয়ে যাবে। এই জন্য এসপির কিন্তু অনেক ক্ষমতা, পুলিশের হাতে অনেক ক্ষমতা নির্বাচনের সময়, সেনাবাহিনীর হাতে অনেক ক্ষমতা। তাই আমরা এখানে নির্বাচনের উপর কারোর কোনো ভরসা নাই। তাই আমরা মনে করবো যে আগামী নির্বাচনটা, এবং কোনো পুলিশ, কোনো প্রশাসন থাকবে না, একমাত্র সেনা নৌ বিমান 3 বাহিনীর প্রধান, শুধুমাত্র 3 বাহিনীর লোকেরা নির্বাচন পাহারা দিবে। এবং প্রয়োজন হলে জাতিসংঘের থেকে আরো 20,000 50,000 লোক ভাড়া করে, জাতিসংঘের ফোর্স ভাড়া করে বাংলাদেশে আগামীতে নির্বাচন প্রস্তুতি নিতে হবে। কারণ একটা নির্বাচনে 1000 কোটি টাকা খরচ করা হয়। যদি আমরা সঠিক নির্বাচন না করতে পারি, সঠিক নির্বাচন জনগণ সেটা উপভোগ না করতে পারে, তাহলে আওয়ামী লীগ সরকারের মধ্যে এই সরকারের মধ্যে পার্থক্য হবে। এই সরকারের সাফল্য হবে আগামীতে সুন্দর একটি নির্বাচন সুন্দরভাবে
দেওয়া, তা না হলে তো এই সরকারের কোনো সার্থকতা নাই। তাকে বসানো হয়েছে আগামী জাতীয় একটি সুন্দর নির্বাচন, জবাব দিতে সরকার, নির্বাচন মাধ্যমে একটা জনগণের একটা জবাব দিতে সরকার প্রতিষ্ঠা করা। প্রয়োজন হলে আমরা 500 কোটি 1000 কোটি টাকা খরচ করবো, জাতিসংঘের থেকে আমরা বিভিন্ন দেশ থেকে সেনাবাহিনী, বিভিন্ন ফোর্স এনে বিভিন্ন নির্বাচনের পাহারা দেবো। এটা আমাদের দেশের একটা নাগরিকত্ব অস্তিত্বের ব্যাপার, যে 17 বছর মানুষের নাগরিকত্ব প্রকাশ করতে পারে নাই। আওয়ামী লীগের ডরে, আওয়ামী লীগের যেভাবে খুশি হাস্যকর নির্বাচন দিয়েছে, 3 বছর 4 বছরের বাচ্চারা ভোট দিয়েছে, সেটা কিন্তু এবারে যেন না হয় সে ব্যাপার আমরা দেখতে হবে। কারণ আমরা প্রশাসনের বিশ্বাস কিভাবে করবো? ডিসি, এসপি পোস্টিং সমস্ত কিছু তো তারা বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে বা বসানোর চেষ্টা করতেছে, হয়ে গেছে কাজ। তাদের উপর আমরা কি ধরনের বিশ্বাস করবো? তারা সঠিক নির্বাচন করবে, তারা কোনো একটা দলের পক্ষে কাজ করবে না, তার গ্যারান্টি কি? তাই আমরা চাইবো বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সেনা, নৌবিমান, প্রয়োজন হলে জাতিসংঘের আরো কিছু সৈন্য এনে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। তাহলে আমরা আশা করতে পারবো বাংলাদেশের সুন্দর এবং সঠিক একটা নির্বাচন আমরা আশা করব, এবং সেটা যেন ব্যালট পেপারের মাধ্যমে হয়, জনগণ দেখে শুনে সিল দেবে। প্রিয় দেশবাসী, সবাই ভালো থাকবেন। আর কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন, পরবর্তী লাইভে ইনশাল্লাহ আলোচনা করবো বা লাইভে প্রতিবাদ করবো। তো বাংলাদেশ যেভাবে যাচ্ছে, আওয়ামী লীগের শাসন এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের শাসন কোনো পার্থক্য নাই। দুর্নীতি সবাই জড়িত আছে, শুধু একটা মাত্র যে এখন মানুষ উল্টাপাল্টা যে যা করতেছে তার কোনো বিচার নাই, শুধু অতটুকু। ওই যে হান্নান মাসুদ নাগরিক পার্টির সমন্বয়ের চাঁদাবাজি ধরা খাইছে, মুশকিলা দিয়ে ছাড়াইছে, এখন আবার চাঁদাবাজি করে সেনাবাহিনীকে ধরা খাইছে নাগরিক পার্টি। মানে তাদের টাকার দরকার, আরও টাকার দরকার, কারণ তারা বিদেশে গেছে, আরও আরেক টিম বিদেশে যাবে, টাকা নিয়ে রেখে আসবে, নির্বাচনের সময় সিস্টেম করে আবার পাঠাবে হুন্ডির মাধ্যমে। তাদের টাকার দরকার, এই টাকা পয়সা তারা কোথায় রাখবে? এই কথাগুলো আমাদের ভাবতে হবে। আজকে ছাত্রদের মধ্যে সবচেয়ে প্রিয়, আমি আগেও বলেছি, ছাত্রদের মধ্যে সবচেয়ে প্রিয় কেরা ছিল রাজনীতিতে? বিপিনুর কিন্তু আসছে, সে কিন্তু আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করার পরেও কিন্তু আওয়ামী লীগের হাতে যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে, কোনোদিন একটা এই ছেলেটা কিন্তু কোনোদিন দুর্নীতি করে না। কাতারে আমার সাথে 2 বার সাক্ষাৎ হয়েছিল, কোনোদিন একটা টাকা ঘুষ খায়নি। কিন্তু হ্যাঁ, সে গরিব ছিল, তার দল নতুন ছিল, সমস্ত প্রবাসীরা তাকে সহযোগিতা করেছে, এই জন্য অনেকে তাকে বিকাশ নূর বলে। এটা কোনো খারাপ না, সবাই তাকে সাহায্য করছে, তাকে ভালোবেসে সাহায্য করছে। সবচেয়ে আইকন ছিল সেই অনেক ব্যস্ততার মধ্যে পার করেছে, একমাত্র সরাসরি প্রতিবাদ করার যোগ্যতা বিপিনুরের ছিল। কিন্তু এখন বিপিনুরের কিন্তু একটা টাকা দুর্নীতি করে না, কিন্তু নাগরিক পার্টি দল করতে না করতে টাকার পাহাড়ের মালিক, পাহাড় বানাতে হবে, এই স্বপ্ন কিন্তু তাদের ব্রেনে চলে আসছে। সবাই কিন্তু ওই যে আপনার সম্রাট শাহজাহানের বংশধর হয়ে গেছে। আগের ক্যান্টিনে ডাইল ভাত আলু ভর্তা খাইতো, আর এখন কিন্তু আপনার সবাই মনে করেন হোটেল শেরাটনের খাবার ছাড়া, ওই ওয়েস্টার্নের হাঁসের বোনা ছাড়া কিন্তু তারা এখন খাইতে পারে না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে ভাই। 5ই আগস্ট কোনো কারো বাপের ক্ষমতা নাই শেখ হাসিনাকে দৌড়ানোর, সেনাবাহিনীর পরোক্ষভাবে সাপোর্ট দেওয়ার কারণে আমাদের দেশের জনগণ, সমস্ত জনগণ একদম A to Z, মহিলা, পুরুষ, রিক্সাওয়ালা, গার্মেন্টসওয়ালা, যত দল আছে সমস্ত মানুষ ঐক্যভাবে আওয়ামী লীগ ছাড়া সবাই রাস্তায় নামার কারণে এবং সেনাবাহিনীর সর্বোচ্চ সাপোর্টের কারণে এই শেখ হাসিনা দেশ থেকে পালাতে আওয়ামী লীগরা পরাজিত হইতে বাধ্য হয়েছে। কথাটা মনে রাখবেন, এটা কোনো নাগরিক পার্টির অধীনে নয়, তাদের নেতৃত্ব নয়। এবং আবু সাঈদের, এই যে এখন নাগরিক পার্টিদের ব্যানারে দেখে আবু সাঈদের একটা ছবি লাগা, আবু সাঈদ কি নাগরিক পার্টির লোক? আবু সাঈদ একটা বিপ্লবের অনুপ্রেরণা ছিল, মুগ্ধ একটা অনুপ্রেরণা ছিল, তারা কোনো দলের না। তাদেরকে দিয়ে কেউ রাজনীতি খেলতে যাবেন না প্লিজ। যে জায়গা আছে ভালো থাকবেন, সবাই লাইভে শেয়ার দেবেন। অনেকদিন পর লাইভে আসলাম, আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে রাখবেন, পরবর্তী লাইভে ডিসকাস করবো। আমরা চাই বাংলাদেশে নির্বাচন হোক সশস্ত্র বাহিনীর অধীনে, এবং জাতিসংঘের কিছু ফোর্স বাংলাদেশে এনে নির্বাচন হোক। বাংলাদেশের প্রশাসনের উপর আমরা আপাতত আস্থা রাখতে পারবো না, কারণ যেভাবে প্রশাসনকে সেট করা হয়েছে সেটা কোনো না কোনো দলের পক্ষে কাজ করবে, এটাই আমাদের ধারণা। ধন্যবাদ সবাইকে। আসসালাম।